হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12 ফিজিক্সের পারমাণবিক নিউক্লিয়াস এই চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর পার্টেতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে কি এক্সেস মাস বা নিউক্লিয়াসের ব্যাসার্ধ, আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি নিউক্লিয়াসের অস্তিত্ব। আমরা এর আগের অর্থাৎ প্রথম পার্টিতে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কি বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জির উপরে। কোনো পরমাণুর অস্তিত্ব বা কোনো পরমাণু নিউক্লিয়াসের অস্তিত্ব বা স্থায়িত্ব ডিপেন্ড করে তার বন্ধন শক্তির উপর। কিন্তু অ্যাকচুয়ালি শুধু বন্ধন শক্তির উপর নয়, প্রতি প্রোটন বা নিউট্রনের বন্ধন শক্তির উপর, অর্থাৎ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের উপরে। কীভাবে এটা নির্ভর করে, কীভাবে একটা হালকা মৌল বা পরমাণু অস্থায়ী হয়ে যাচ্ছে, কী করে ভারী মৌল অস্থায়ী হচ্ছে, কেন হচ্ছে, টোটাল বিষয়টা লেখচিত্র অঙ্কন করে পুরো বিষয় ডিসকাস করব। সেই জন্য ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হবে, কিন্তু স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি নতুন থাকো অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। প্রথম যে বিষয়টা আলোচনা করবো সেটা দেখে নাও, নিউক্লিয়াসের অস্তিত্ব। আমি লাস্ট যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কি পার্ট 1-এতে বাইন্ডিং এনার্জি নিয়ে ইবি। বাইন্ডিং এনার্জি কি ছিল? ডেল্টা এম সি স্কোয়ার। ডেল্টা এমটা কি ছিল কি মাস ডিফেক্ট। ওকে, মাস ডিফেক্ট। আর ইবিটা কি ছিল কি বাইন্ডিং এনার্জি। ওকে, বাইন্ডিং এনার্জি। ওকে, তাহলে বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি ছিল, আর ডেল্টামটা ছিল কি মাস ডিফেক্ট। এবং এর টোটাল কম্পায়ার একটা যদি ইকুয়েশনটা লিখি, সেই ইকুয়েশনটা আমি দেখিয়েছিলাম তোমাদের, ইবি ইকুয়াল টু, আমি জাস্ট হালকা একটু বলে দিচ্ছি যাতে করে স্টার্টিংটা আমরা আজকে কি আলোচনা করবো সেটা তোমরা বুঝতে পারো। তাহলে ইবি ডেল্টা এমটা কি ছিল? ডেল্টা এমটা এখানে ছিল জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম এ জেড সি স্কোয়ার। ওকে, এটা তাহলে টোটাল এটা ছিল কি বাইন্ডিং এনার্জি। অর্থাৎ যে পরিমাণে ভর ত্রুটি হয়, অর্থাৎ একটা নিউক্লিয়াস ফর্ম হওয়ার জন্য যে পরিমাণ ভর ত্রুটি হয়ে যায়, সেই পরিমাণ ভরটাই কি হয়ে যায় বন্ধন শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে যেই পরমাণুর বন্ধন শক্তি যত বেশি হবে সেই নিউক্লিয়াসটা তত স্টেবল হবে, তাই না? আমরা তো এটাই বুঝি। কোনো পরমাণুর নিউক্লিয়াসের বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জিটা যার যত বেশি হবে সেই নিউক্লিয়াসের স্থায়িত্ব বা অস্তিত্ব তত বেশি হবে। যার বাইন্ডিং এনার্জি যত কম হবে তার অস্তিত্ব বা স্থায়িত্ব তত কম হবে। তো আমরা যদি মানে একটা নিউক্লিয়াসটাকে একটা জলবিন্দুতে কল্পনা করি, তো আমরা জানি কি জলবিন্দু খুব বড় যদি জলবিন্দু হয়ে যায় সেটা ভেঙে যায়, তাই না? খুব একটা জলবিন্দু বড় জলবিন্দু হয় যদি দেখবে, বিশেষ করে এটা তুমি তখনই বুঝতে পারবে বৃষ্টির সময় দেখ কোনো কাঠেতে কোনো ছাদে বা কোনো জায়গায় জল পড়ছে, গড়িয়ে গড়িয়ে দেখে নিচে পড়ে, জাস্ট জল অল্প পড়ছে দেখবে। এইভাবে আমি জাস্ট তোমাকে একে একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি। এখানে জল যাচ্ছে, জল যদি পড়ে দেখবে এইভাবে জল যায় জায়গায় এখান থেকে টোপা টোপা করে এক টোপা টোপাকে পড়ে। ওকে, এবং জাস্ট দেখো জল যখন থেমে যায় হালকা হালকা করে একটা টোপা পড়তে থাকে, শেষে দেখবে ধীরে 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 এরমভাবে এরম ফর্ম করে পড়তে থাকে, আবার ধীরে এরম ফর্ম করে পড়তে থাকে, তাই না? তুমি এটা ইমাজিন করার চেষ্টা করো যে যখন কোনো জিনিস থেকে জলের ফোঁটাগুলো পড়ে ধীরে 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 পড়ে, প্রথমে কি কিছু পরিমাণ জল জমা হয়ে যখন বড় জলবিন্দু তৈরি হয় তখন সেটা পড়ে যায়, আবার ধীরে ধীরে জল জমা হয়, আবার যখন জলবিন্দুটা বড় হয়ে যায় আবার পড়ে যায়। তার মানে এখানে কি বুঝতে যাচ্ছে যে বড় জলবিন্দু খুব বড় হয়ে গেলে তার অস্তিত্ব থাকে না, ভেঙে যায়, তাই না? ঠিক একইভাবে ছোট ছোট জলবিন্দু হলো তার অস্তিত্ব থাকে না। কী হবে? যে ছোট ছোট জলবিন্দু থাকে তারা পরস্পরে কী হয় কাছাকাছি এসে বড় জলবিন্দু গঠন করে। আমি যেটা বলছিলাম যে যখন কোনো জলবিন্দু নিচে পড়ে ছোট ছোট জলবিন্দুগুলো একসঙ্গে হয়ে গিয়ে বড় জলবিন্দু হয়, তাহলে খুব ছোট জলবিন্দু স্টেবল হয় না, আর খুব বড় জলবিন্দু হলো ভেঙে যায় না, মানে স্টেবল হয় না, কারণ বড় জলবিন্দুগুলো ভেঙে যায় আর ছোট জলবিন্দুগুলো কী হয়ে যায় পরস্পর মিলে গিয়ে বড় জলবিন্দু গঠন করে দেয়। ঠিক একইভাবে আমরা যদি এর সঙ্গে কম্পেয়ার করি নিউক্লিয়াসের সঙ্গে, ঠিক পরমাণুর নিউক্লিয়াসের খুব হালকা নিউক্লিয়াস হলেও সেটাও স্টেবল হয় না, স্থায়ী হয় না, আর খুব ভারী নিউক্লিয়াস হলেও সেটাও স্টেবল হয় না। তার মানে যে পরমাণুর নিউক্লিয়াসের স্টেবিলিটিটা সেটা শুধু ডিপেন্ড করে না শুধু বাইন্ডিং এনার্জি, শুধু বন্ধন শক্তির উপর নির্ভর করে না, নির্ভর করে প্রতি প্রোটন বা নিউট্রনের গড় বন্ধন শক্তির উপরে। তাহলে একটি প্রোটনের, তাহলে একটি বলতে পারি আমরা একটি নিউক্লিয়াসে, তোমরা এটা লিখে নেবে একটু, কারণ কিছু কথা
ভালো করে এটা লিখতে হয়, সব কিছু বইয়ে গুছিয়ে অবস্থায় পাওয়া যায় না, নিজের মতো করে একটু নিজের বোঝার মতো করে একটু লিখে নিতে হয়। তাহলে বলা যেতে পারে যে একটি পরমাণুর নিউক্লিয়াসের স্থায়িত্ব শুধু বন্ধন শক্তির উপর নির্ভর করে না, এটি এর স্থায়িত্ব বা স্টেবিলিটি প্রতি প্রোটন বা নিউট্রনের গড় বন্ধন শক্তির উপর, প্রতি প্রোটন বা নিউট্রনের গড় বন্ধন শক্তির উপর নির্ভরশীল। অর্থাৎ আমরা এটা বলতে পারি কি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। ওকে, আমরা এটা বলতে পারি কি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। ওকে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে আমরা যদি বলি কোনো পরমাণুর নিউক্লিয়াস স্থায়িত্ব কার উপর ডিপেন্ড করে, শুধু আমরা বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি বলবো না, বলো কি প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তির উপর নির্ভরশীল। যার প্রতি নিউক্লিয়ার বন্ধন শক্তি বেশি হবে, অর্থাৎ প্রতি নিউক্লিয়ার বন্ধন শক্তি বলতে কি বোঝায়, আমি যদি একটা এক্স যদি আমি ধরে একটা পরমাণু ধরি, তাহলে এটা জেড প্রোটন, এই হচ্ছে ভর সংখ্যা। তার মানে নিউক্লিয়াসের মধ্যে কি আছে, এত সংখ্যক কণা আছে। তাহলে মোট প্রোটন মোট থেকে, তাহলে মোট প্রোটন এবং নিউট্রনের সমষ্টি, সেটা কি হবে পরমাণুর ভর সংখ্যা। তাই না? এ মানে কি, এ হচ্ছে কি প্রোটন প্লাস নিউট্রন, তাই না? তবেই তো আমরা এই সমীকরণটা যেটা লিখছিলাম, এটা লিখলাম যে নিউটন ইকুয়াল, তাহলে কি ছিল এ মাইনাস জেড, আমি এটা লিখেছিলাম, দেখলাম মাস ডিফেক্টে যেরকম লিখেছিলাম সেটা করেছিলাম এটা। তাহলে ভর সংখ্যা মানে কি নিউক্লিয়াসের ভিতরে যে কণাগুলো আছে, নিউক্লিয়াসের ভিতরে যে সমস্ত কণাগুলো আছে প্রোটন নিউট্রন টোটালটা মিলিয়ে আমরা ভর সংখ্যা পাই। ওকে, মাস নাম্বার বা ভর সংখ্যা পাই। তাহলে আমি যদি বলি যে নিউট্রনের ভিতরে বা নিউক্লিয়াসের ভিতরে মোট যে নিউক্লিয়ন আছে, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন সমষ্টি কী হবে, সেটা ভর সংখ্যা এ হবে। তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা কী হবে, প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি, তাহলে কী হবে, তাহলে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি, সেটা কি হবে ইবি বাই এ, অর্থাৎ বাইন্ডিং এনার্জিকে তার ভর সংখ্যা দিয়ে ভাগ করলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার পাবো, প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি যেটা। তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার হচ্ছে ইবি বাই এ, শুধু বন্ধন শক্তি ইবি, আর যদি আমরা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার বলকে ইবি বাই এ। এইটা যার যত বেশি হবে, তাহলে ভালো করে এই ইবি বাই এ, এটা যার যত বেশি হবে সে তত স্টেবল, সেই পরমাণু নিউক্লিয়াস তত স্টেবল, যার কম হবে সেটা তত আনস্টেবল। তাহলে দেখার পুরো ক্লিয়ার কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে একদম পরিষ্কার হবে। তাহলে শুধু বন্ধন শক্তির উপর নির্ভর করে না, অর্থাৎ কোনো পরমাণুর বন্ধন শক্তি বেশি, কোনো পরমাণুর নিউক্লিয়াসের বন্ধন শক্তি কম, এর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো না যে কার স্থায়িত্ব বেশি আছে, কোনটা বেশি স্টেবল, কোনটা বেশি আনস্টেবল। ডিপেন্ড করবে শুধু এটা প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি।
আমরা যদি আমরা একদম 100% কারেক্টভাবে বলতে পারবো যে যদি কোনটা স্টেবল কোনটা আনস্টেবল যদি আমরা তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার বের করতে পারি, অর্থাৎ প্রতি নিউক্লিয়ারে বন্ধন শক্তি ইবি বাইন্ডিং এনার্জিকে তার ভর সংখ্যাতে ভাগ করলে যেটা পাবো সেটা যার বেশি হবে সেটা তত স্টেবল। ওকে, তাহলে কোনো পরমাণু, কোনো তেজস্ক্রিয় পরমাণু বা যে কোনো পরমাণুর স্টেবিলিটি ডিপেন্ড করবে শুধু বন্ধন, ধরো এরকম অপশান দিয়ে দিয়েছে যে বন্ধন শক্তি বা বিভিন্ন রকম শক্তি বলেছে, তারপর বন্ধন শক্তি পার নিউক্লিয়ন, তাহলে এটা মনে রাখবে কোনো পরমাণু নিউক্লিয়াসের স্টেবিলিটি ডিপেন্ড করবে বন্ধন শক্তি পার নিউক্লিয়নের উপরে। ওকে, অর্থাৎ প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি। নিউক্লিয়ন কারা? যারা নিউক্লিয়াসে থাকে। ওকে, নিউক্লিয়াসে বসবাস করি কণাগুলিকে নিউক্লিয়ন বলা হয়, যেমন প্রোটন, নিউট্রন। ওকে, তাহলে এরা হচ্ছে কি নিউক্লিয়ন। তো আমরা এটা লেখচিত্র বোঝাবো যে অ্যাকচুয়ালি তাহলে কোনগুলো স্টেবিলিটি। আমরা যদি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের সঙ্গে ভর সংখ্যার লেখচিত্র অঙ্কন করি, সেই লেখচিত্রটা কেমন হবে দেখে নাও। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এখান থেকে অঙ্কও আসে, সেই জন্য এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করবে। তাহলে আমরা যদি এখানে লেখচিত্রটা অঙ্কন করি, ওকে, ধরলাম এটা হচ্ছে আমার 8 মেগা ইলেকট্রন ভোল্ট, আর ধরলাম এটা হচ্ছে আমার 5 মেগা ইলেকট্রন ভোল্ট। এখানটায় আমি ডট ডট টানলাম। ওকে, এটা এখানটায় আমি প্রথমে দেখে এবার লেখচিত্র কেমন হয় দেখে নাও। এবার কমতে থাকে, এখানে কিছু স্পাইক থাকে, এরকম কিছু রিপল টাইপের থাকে। তো এটা সাধারণত এখানটায় পরমাণুগুলো থাকে। ওকে, এগুলো সব অ্যাটম, বিভিন্ন পরমাণু আছে। তো পরমাণু নিউক্লিয়াসের শক্তি। ওকে, এগুলো শক্তি এনার্জিগুলো। তা দেখে নাও, তাহলে এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, বাইন্ডিং ইবি বাই এ, আর এটা হচ্ছে ভর সংখ্যা। ওকে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এটা। তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত পরমাণু, ভালো করবে, যে সমস্ত পরমাণুর নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন 8 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হবে তারা বেশি স্টেবল হবে বা এর থেকে বেশি হবে। এর কাছাকাছি মিনিমাম 8 মেগা ইলেকট্রন ভোল্ট বা তত শক্তি বা তার কাছাকাছি। ওকে, যেই শক্তি হবে সেগুলো সব স্টেবল হবে, যেমন হিলিয়াম। ওকে, তাহলে এই জায়গাটা আছে হিলিয়াম, হিলিয়াম 4। হিলিয়াম 4 এর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন আমি যদি বের করি সেটা হচ্ছে কত, 7.1 মেগা ইলেকট্রন ভোল্ট এরকম। অর্থাৎ হিলিয়ামের বাইন্ডিং এনার্জি দেখে না, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কত, 7.1 মেগা ইলেকট্রন ভোল্ট, এর কাছাকাছি হয়। তাহলে এটা স্টেবল। আর সব থেকে বেশি হচ্ছে যদি আমি ম্যাক্সিমাম বাইন্ডিং এনার্জি পার নিকেল Ni62, Ni62। ওকে, নিকেলের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন দেখো 62, এটা হচ্ছে কি 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। ওকে, পার নিউক্লিয়ন, পার নিউক্লিয়ন, পার নিউক্লিয়ন। ওকে, তার মানে সব থেকে বন্ধন শক্তি, প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি সবথেকে বেশি কার আছে, নিকেলে। এগুলো মনে রাখবে। ওকে, এটা একটু মনে রাখবে। আর এখানটায় করে দেখবে এখানটায় করে হাইড্রোজেন থাকে, H2 হাইড্রোজেন। ওকে, তাহলে হাইড্রোজেন এটা হচ্ছে হিলিয়াম, এটা সাধারণত হচ্ছে লিথিয়াম হবে, এইভাবে আছে। ওকে, এইভাবে পরপর আছে। তা দেখতে পাচ্ছি এখানটায় যে হিলিয়াম হচ্ছে হালকা হলো স্টেবল, আর নিকেল Ni দেখে নাও, এটা হচ্ছে কি এর বাইন্ডিং এনার্জি সব থেকে বেশি। তাহলে এটা দেখবে যদি এমসিকিউ কোশ্চেন সব থেকে বন্ধন শক্তি কার বেশি, সেটা হচ্ছে কি নিকেলের, Ni62, 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। তাহলে দেখে নাও খুব হালকা, যেই সমস্ত পরমাণু নিউক্লিয়াস খুব হালকা, যেমন হাইড্রোজেন, লিথিয়াম। ওকে, এইগুলো এই সমস্ত হচ্ছে এরা কি আনস্টেবল।
এদের এদের যে হচ্ছে কি, এরা যেহেতু খুব হালকা, ঠিক যে ছোট্ট ছোট্ট জলবিন্দুগুলো যেমন হয় না বললাম, সেগুলো একসঙ্গে মিলে বড় হয়ে যায়, ঠিক একইভাবে এরা খুব হালকা হওয়ার জন্য এদের নিউক্লিয়াসগুলো আনস্টেবল, এরা স্টেবল না অতটা। ঠিক একইভাবে ভারী যেগুলো আছে, যেমন ইউরেনিয়াম 238, ভারী পরমাণুগুলো, এইগুলো হচ্ছে এদের নিউক্লিয়াসটা খুব বড়, অর্থাৎ এটা হচ্ছে কি বড় জলবিন্দু, এটা হচ্ছে কি বড় জলবিন্দু, আমি এক্সাম্পল হিসেবে বলছি, আর এগুলো হচ্ছে কি ছোট জলবিন্দু, ছোট জলবিন্দু। ওকে, তাহলে খুব হালকা ছোট জলবিন্দু যেমন আনস্টেবল থাকে, বড় জলবিন্দুগুলো আনস্টেবল থাকে। ছোট জলবিন্দু এই জন্য আনস্টেবল থাকে, তাদের নিউক্লিয়াস খুব হালকা, ওকে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা খুব কম, সেই জন্য এরা আনস্টেবল থাকে, এরা স্টেবিলিটি এদের কম থাকে। ঠিক একইভাবে যে সমস্ত জলবিন্দুগুলো বড়, সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক একইভাবে যাদের নিউক্লিয়াস খুব বড়, যাদের ভর সংখ্যা খুব বেশি, তার মানে নিউক্লিয়নের সংখ্যা কি খুব বেশি আছে, বন্ধন শক্তি খুব কম হবে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন খুবই কম হবে। ভেবে নাও যদি এর মানটা খুব বেড়ে যায়, তার মানে কি এটা খুব কমে যাচ্ছে, নিচে যত এর মান যত বাড়বে ইবি বাই এর মানটা তত কমবে। সেই জন্য খুব ভারী নিউক্লিয়াস হলে সেইগুলো আনস্টেবল হয় এবং সেইগুলো তেজস্ক্রিয় হয়। তোমার মনে রাখবে সর্বদা, যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা এ ইকুয়াল টু 210 এর সমান গ্রেটার দ্যান ইকুয়াল টু, এর সমান বা এর থেকে বেশি, ভালো করে বুঝে নাও, যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা 210-এর সমান বা তার থেকে বেশি, সেই সমস্ত মৌল হচ্ছে কি ভারী, সেই সমস্ত পরমাণু নিউক্লিয়াস হচ্ছে ভারী নিউক্লিয়াস, এগুলো হচ্ছে কি ভারী নিউক্লিয়াস। ওকে, ভারী নিউক্লিয়াস, এবং এরা হচ্ছে কি আনস্টেবল, এই নিউক্লিয়াসটা কি আনস্টেবল, এবং এরা হচ্ছে কি তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল এদের কি বলা হয় কি তেজস্ক্রিয় মৌল। যেহেতু এরাদের নিউক্লিয়াস স্টেবিলিটি নেই, আনস্টেবল, তাহলে নিউক্লিয়াস ভেঙে যাবে, ভেঙে গিয়ে সেখান থেকে নিউট্রন ভাঙবে, নিউট্রন ভেঙে আলফা কণা নিঃসৃত করবে, বিটা কণা নিঃসৃত করবে, তারপরে হচ্ছে কি গামা রশ্মি নির্গত, এবার তেজস্ক্রিয় রশ্মি নির্গত করবে, বিঘটন হবে এবং তেজস্ক্রিয়তা দেখাবে। তাহলে কোন মৌলগুলো পর্যায় সারণী যে সমস্ত মৌল তার মধ্যে কোন মৌলগুলো তেজস্ক্রিয়তা দেখায়, তার যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা 210 বা তার থেকে বেশি হবে, সেই সমস্ত মৌলগুলোর নিউক্লিয়াস খুব ভারী হয় এবং তারাই হচ্ছে তেজস্ক্রিয় এবং তারাই তেজস্ক্রিয়তা দেখায়। ওকে, তাহলে এটা হচ্ছে এক ভালো করে বুঝে নাও। তাহলে এখানটা হচ্ছে এখান থেকে যত নিচে নামবে এগুলো সবই হচ্ছে কি তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয় মৌল, তার যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা 210 বা তার থেকে বেশি, সেই সমস্ত পরমাণু হচ্ছে কি তেজস্ক্রিয়তা দেখায়, তারাই হচ্ছে তেজস্ক্রিয় মৌল। আর মানে ব্যতিক্রম হিসেবে আমরা বলতে পারি কি যে লেড বা পিবি এর ভর সংখ্যা 208, দেখে নাও পিবি ভর সংখ্যা 208, তাহলে এটাও ভারী কিন্তু অতেজস্ক্রিয়। তাহলে একটি ভারী পরমাণু নিউক্লিয়াস, ভারী নিউক্লিয়াসযুক্ত পরমাণু নাম্বার যেটা অতেজস্ক্রিয়, সেটা কি লেড পিবি 208 বা 206 হয়, তো এটা ভারী হলো, এটা অতেজস্ক্রিয়। এরপর থেকে সমস্ত পরমাণুগুলো কিন্তু তেজস্ক্রিয়তা দেখাবে। তা দেখে নাও বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার সঙ্গে ভর সংখ্যা আমি যে লেখচিত্র অঙ্কন করলাম, এই লেখচিত্র তোমরা অঙ্কন করবে, এটা দেখবে। তাহলে যেই সমস্ত দেখুন, তাহলে এইগুলো আমি যদি এখানে দেখাই, এখান থেকে এই পুরোটা কি হচ্ছে, এটা সব স্টেবল, এটা সব তেজস্ক্রিয়তা কেউ দেখাবে না, এদের নিউক্লিয়াস হচ্ছে কি স্টেবল, আর এর নিচেরগুলো আর এইগুলো সব হচ্ছে আনস্টেবল, এবং এরা পরবর্তীতে এদের দ্বারা নিউক্লিয় ফিউশন, নিউক্লিয় ফিশন এগুলো সব ঘটে। এখান থেকে কী হয় নিউক্লিয় ফিশন, নিউক্লিয় বিভাজনটা ঘটে, আর নিউক্লিয় সংযোজন এই ক্ষেত্রে হয়। তাহলে খুব হালকা মৌলগুলো তেজস্ক্রিয়তা দেখাবে বা তারা স্টেবল, তাদের নিউক্লিয়াস স্টেবল হবে না, কারণ কি তাদের বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়নে খুবই কম হয়। আর খুব ভারী নিউক্লিয়াসগুলো মানে স্টেবল, তাদের নিউক্লিয়াসগুলো স্টেবল থাকবে না, কারণ কি তাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন খুবই কম, এই কারণে এরা তেজস্ক্রিয়তা দেখায়। এবং এই মৌলগুলো, এই পরমাণুগুলি অ্যাকচুয়ালি নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনে অংশগ্রহণ করে। ওকে, তো আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে ভালো করে বুঝে নাও, তাহলে খুব হালকা মৌল
বা হালকা পরমাণু এবং খুব ভারী পরমাণু এরা কখনো স্টেবল হবে না। যে সমস্ত পরমাণুর নিউক্লিয়াস, ভালো করে বুঝুন, যে সমস্ত পরমাণুর নিউক্লিয়াসের প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি 8 মেগা ইলেকট্রন ভোল্ট বা এর কাছাকাছি হবে, সেই সমস্ত পরমাণু স্টেবল। ভালো করে বুঝে নাও, যে সমস্ত পরমাণুর নিউক্লিয়াস এর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নটা 8 মেগা ইলেকট্রন ভোল্টের খুব কাছাকাছি হবে, হয়তো 7.7, 7.5, 7.1, 8.8, 8.5, 8.8 বা 9 বা সব থেকে 8.8 ম্যাক্সিমাম, তার থেকে বেশি হবে না। তো এর কাছাকাছি যারা হবে তাদের হচ্ছে কি, তারা হচ্ছে কি স্টেবল মৌল বা স্থায়ী, এদের স্থায়িত্ব, এদের নিউক্লিয়াস স্থায়িত্ব বেশি হয়, এরা অতেজস্ক্রিয় হবে। ওকে, এরা হচ্ছে অতেজস্ক্রিয় হবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি উদ্বৃত্ত মাস এক্সেস বা উদ্বৃত্ত ভর বা ভর আধিক্য কি, এই বিষয় নিয়ে আলোচনা করবো। এটা খুবই সহজ, দেখে নাও, এটা খুবই সহজ জিনিস। তো তোমরা হেডিং দিতে পারো যে উদ্বৃত্ত ভর বা মাস এক্সেস। উদ্বৃত্ত ভর বা মাস এক্সেস, মাস এক্সেস, উদ্বৃত্ত ভর বা মাস এক্সেস কি? আমরা জানি কোনো পরমাণুকে লিখি আমরা ZE, তাহলে এ হচ্ছে কি ভর সংখ্যা। ওকে, এ হচ্ছে ভর সংখ্যা। যদি আমরা কার্বন লিখি, কার্বন হচ্ছে কত, 612। ওকে, তার মানে আমরা বলতে পারি কি এর হচ্ছে কি যে ভর সংখ্যা A = কত, 12, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে কি এর আণবিক, এতে দেখো না আণবিক ভর হচ্ছে কত, 12U। ওকে, এটা এইভাবে লেখা হয়। অ্যাকচুয়ালি কোনো পরমাণুর আণবিক ভর হচ্ছে কি M = A × U, এইভাবে থাকে AU। কিন্তু এটা সবার ক্ষেত্রে সমান হয় না, তাই না? যেমন হিলিয়ামের ক্ষেত্রে যদি আমরা হিলিয়াম নিই, হিলিয়াম 24, তাহলে এর A = কত হচ্ছে 4, কিন্তু আণবিক ভর সেটা বেশি হচ্ছে 4.0 সামথিং 24 এরকম থাকে। ওকে, এত ইউ। তার মানে দেখা যাচ্ছে যে কোনো পরমাণুর ভর সংখ্যা যা হচ্ছে তার আণবিক ভর তার থেকে একটু বেশি বা কম হয়, ইকুয়াল হয় না। মানে এখানে ব্যতিক্রম হচ্ছে কার্বন, কার্বনের ক্ষেত্রে ইকুয়াল হচ্ছে, কিন্তু কার্বন বাদে অক্সিজেন, হিলিয়াম, আরও অন্যান্য যেগুলো সব মৌলগুলো আছে তাদের ক্ষেত্রে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে কি অক্সিজেন ও 16, ওকে 816, তাহলে এর আণবিক ভর, এর ভর সংখ্যা কত, A = 16, কিন্তু আণবিক ভর M = 15.99049। ওকে, বা এরকম টাইপের এত ইউ হয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে অধিকাংশ ম্যাক্সিমাম পরমাণুর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ভর সংখ্যা এবং তাদের আণবিক ভর দুটো আলাদা হয়, ইকুয়াল হয় না, তাই না? এটা তো দেখতে পাচ্ছি যে কোনো পরমাণুর ভর সংখ্যা এবং তার আণবিক ভর পরস্পর আলাদা হচ্ছে। তো যেই পরিমাণ আলাদা পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে কি এক্সেস মাস। তাহলে আমরা বলবো কি কোনো পরমাণুর আণবিক ভর, কোনো পরমাণুর আণবিক ভর এবং ভর সংখ্যার বিয়োগফল কি, ওদেরকে বিয়োগ করলে তাদের বিয়োগফলকে বলা কি ভর, উদ্বৃত্ত ভর বা ভর আধিক্য বা মাস এক্সেস। ভালো করে সংখ্যাটা বুঝে না, বইয়ে লেখা আছে। তাহলে কোনো পরমাণুর হচ্ছে কি আণবিক ভর এবং ভর সংখ্যার বিয়োগফলকে বলা হয় কি এক্সেস মাস বা ভর আধিক্য। অর্থাৎ এটাকে যদি আমরা বা উদ্বৃত্ত ভর বলা যায়, এটাকে যদি আমরা ডেল্টা এম দিয়ে লিখি, এখানে ডেল্টা এমটা কিন্তু মাস ডিফেক্ট না, এটা মনে রাখবো কি উদ্বৃত্ত ভর, উদ্বৃত্ত ভর ডেল্টা M = M - A, M - A, ভালো করে দেখুন, ডেল্টা M = M - A। অর্থাৎ সিম্পল সংজ্ঞা, কোনো পরমাণুর আণবিক ভর এবং তার ভর, ওই পরমাণুর ভর সংখ্যার বিয়োগফলকে বলা হয় কি উদ্বৃত্ত ভর। যেমন কি তাহলে কী করে বের করবো আমরা, দুটোকে মাইনাস করে এটাকে M - এটা করবে, তাহলে একটা ভর পাবে, আর M - এটা নেগেটিভ, যেহেতু কমছে যেটা ক্ষেত্রে কমবে সেটা নেগেটিভ হবে, যেটা বাড়ছে সেটা পজিটিভ পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে উদ্বৃত্ত ভর বা এক্সেস মাস এক্সেস। সিম্পলভাবে দেখেন, খুবই সহজ আছে, এটা কোনো কঠিন নেই। তাহলে বলবো কি কোনো পরমাণুর আণবিক ভর এবং ভর সংখ্যার বিয়োগফলকে উদ্বৃত্ত ভর বলা হয়। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ। আমরা একটা তেজস্ক্রিয় মৌল বা যে কোনো পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধের সঙ্গে নিউক্লিয়নের ব্যাসার্ধ বা ভর সংখ্যার সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করবো। এইটা পরীক্ষাও আসে, এর উপরে অঙ্কও থাকে। তাহলে সেটা কীভাবে প্রমাণ করে দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে এখানে লিখবে কি নিউক্লিয়াসের
পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধের রাশিমালা। ওকে, এই রাশিমালাটা আমরা প্রতিষ্ঠা করব। খুবই সহজ, দেখে নাও। এইটা হচ্ছে আমার পরমাণু, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, আর এর ভিতরে ধরো নিউক্লিয়ন আছে। ওকে, এটা নিউক্লিয়ন। তাহলে এটাতে কেন্দ্র ধরলাম, এর ব্যাসার্ধ আর ধরলাম, আর নিউক্লিয়নের ব্যাসার্ধকে স্মল আর ধরলাম, স্মল আর। আর ধরি বা স্মল আর জিরো এখানে লিখে দেব। ধরি একটি পরমাণুর ভর সংখ্যা এ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ, প্রোটন বা নিউট্রনের ব্যাসার্ধ স্মল আর জিরো, এবং নিউক্লিয়াসের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। ওকে, এগুলো ধরেছি ক্যাপিটাল আর। এবার আমরা জানি পরীক্ষালব্ধভাবে দেখা যাচ্ছে, বা এটা মুখস্থ রাখবে, একটি প্রোটন বা নিউট্রনের ব্যাসার্ধ হচ্ছে কত? R0 ইকুয়াল টু 1.2 ফার্মি-মিটার। 1.2 ফার্মি-মিটার মানে কত? 1.2 ইন্টু 10⁻⁻15 মিটার। এটা মনে রাখবে, 1 ফার্মি, ফ্যারাড না, এটা ফ্যারাডের সঙ্গে করবে না, ফার্মি-মিটার বা ফার্মি যা বলুক। ওকে, ফার্মি যেই একক দেবে, তাহলে 1 ফার্মি-মিটার, আমি মিটার দিচ্ছি, 1 ফার্মি-মিটার ইকুয়াল টু 10⁻15 মিটার। ফার্মি থাকলে 10⁻15 আসবে। ওকে, এটা হচ্ছে কি একটা নিউট্রন বা প্রোটনের ব্যাসার্ধ। ওকে, তাহলে যদি এই নিউক্লিয়াসের ভিতরে, এই যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের যদি ভর সংখ্যা এ হয়, তাহলে তার টোটালটা আয়তন কত হবে? একটি নিউট্রন, তাহলে আমি বলতে পারি কি, আমি এখানে নিউক্লিয়ন লিখছি। ওকে, নিউক্লিয়নের আয়তন ইকুয়াল টু কত? 4/3 পাই R0 কিউব। কারণ এটা তো একটা গোলাকার, আমরা যদি একটা গোলাকার একটা গোলক ধরি একটা, তাহলে আর যদি ব্যাসার্ধ R0 ব্যাসার্ধ হচ্ছে, আয়তন কত? 4/3 পাই R কিউব। তাহলে এ ভর সংখ্যা বিশিষ্ট, বা বলতে পারি কি, এ সংখ্যক নিউক্লিয়নের আয়তন। তাহলে কী হবে দেখো, এ সংখ্যক নিউক্লিয়নের আয়তন, তাহলে একটির আয়তন 4/3 পাই R0 কিউব হলে এর সংখ্যক কত হবে? এ দ্বিগুণ হবে, এ ইন্টু 4/3 পাই R0 কিউব। ওকে, তাহলে এর মধ্যে কত সংখ্যক নিউক্লিয়ন আছে? এ সংখ্যক। তাহলে এই এ সংখ্যক নিউক্লিয়ন নিয়েই তো একটা নিউক্লিয়াস গঠিত হয়েছে। ভালো করে বুঝে নাও, এ সংখ্যক নিউক্লিয়নগুলোর মিলে একটা নিউক্লিয়াস গঠিত হয়েছে। তাহলে একটা নিউক্লিয়াসের যা আয়তন হবে, তাহলে এ সংখ্যক নিউক্লিয়নের আয়তন তার সঙ্গে সমান হবে। ভালো করে বুঝে নাও। বলে না যে আমি একটা ছোট্ট চৌবাচ্চার মধ্যে, যদি ছোট্ট একটা এর মধ্যে যদি ধরো 100 ফোঁটা জলবিন্দু রাখি, তাহলে 100 ফোঁটা জলবিন্দু যা আয়তন হবে, তাহলে অত টোটাল 100 ফোঁটা জলবিন্দু মিলে যতটা জলবিন্দু হয়েছে তার আয়তন সব সমান হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি হয় না বাচ্চাদেরকে ড্রপে ওষুধ খাওয়ানো, তাই না, আর ড্রপ দিয়ে বিভিন্ন রকম ফোঁটা দেওয়া হয়। এরকম ধরো 100 ফোঁটা জলবিন্দু কোনো একটা জায়গায় রাখা হলো, তাহলে তার টোটাল যতটুকু জলবিন্দু হলো তার আয়তন 100 ফোঁটা, 100 দিয়ে এক ফোঁটা জলবিন্দুর আয়তন গুণ করলে তার সঙ্গে সমান হবে। অর্থাৎ এখানে এ সংখ্যক নিউক্লিয়ন আছে, তাহলে এ সংখ্যক নিউক্লিয়নের যা আয়তন হবে টোটাল নিউক্লিয়াসের আয়তন তাই হবে।
তাই না? যদি আমি একটা নিউক্লিয়াসকে একটা বড় একটা জলবিন্দু ধরে থাকি, ধরলাম একটা হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে কি একটা বড় জলবিন্দু, তার ছোট্ট ছোট্ট জলবিন্দু নিয়ে যা আয়তন হবে সে বড় জলবিন্দুর আয়তনটা সেম হবে। তাহলে বলতে পারি কি এটা হচ্ছে কি সংখ্যক নিউক্লিয়াসের আয়তন, এবং বলতে পারি কি অতএব নিউক্লিয়াসের আয়তন কত হবে, অতএব পরমাণুর নিউক্লিয়াসের বা অথবা আবার এখানে লিখে আবার পরমাণু নিউক্লিয়াসের আয়তন কত হবে 4/3 পাই r3, ক্যাপিটাল R3। কারণ কি ক্যাপিটাল কার আয়তন, কার ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি কি অতএব এটা সমান এটা হবে। তাহলে অতএব 4/3 পাই ক্যাপিটাল R3 ইকুয়াল টু a ইন্টু 4/3 পাই স্মল r0 কিউব। এবার কাটাকুটি যাবে, 4/3 পাই 4/3 পাই কাটবে, তাহলে r3 ইকুয়াল টু a r0 কিউব। তারপরে বলতে পারি কি r ইকুয়াল টু r0 a টু দি পাওয়ার 1/3, কারণ এর পাওয়ার নেই তাহলে 1/3 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে কি পরমাণুর নিউক্লিয়াস এবং ওই পরমাণুর ভর সংখ্যার মধ্যে সম্পর্ক। ভালো করে মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের ক্ষেত্রে। কী পেলাম আমরা, ক্যাপিটাল R ইকুয়াল টু r0 a টু দি পাওয়ার 1/3। ওকে, এটা তাহলে কোনো পরমাণুর ভর সংখ্যা যদি আমার জানা থাকে তাহলে খুব সহজে আমি কী করতে পারবো, তার সেই নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করতে পারবো। যদি বলে দেয় কোনো একটা পরমাণুর ভর সংখ্যা হচ্ছে এত, ওকে, তাহলে তার নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত হবে, খুবই সহজে বের করতে পারবো। বা কোনো পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ বলে দেওয়া আছে, তার ভর সংখ্যা কত হবে সেটা খুব সহজে বের করা যাবে, তাই না? তাহলে আমার যদি নিউক্লিয়াসের ব্যাসার্ধ বলে দেওয়া থাকে আর এর মান r0 মান তো গিভেন 1.2 × 10⁻15 মিটার, এটা মনে রাখবে, ওকে, এটা কনস্ট্যান্ট। তাহলে আর আমার যদি কোনো পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ বলে দেওয়া থাকে তা সেই পরমাণুর ভর সংখ্যা কত হবে, কতটা প্রোটন নিউট্রন থাকবে সেটা বের করতে পারবো। বা কোনো পরমাণু নিউক্লিয়াসের ভর সংখ্যা যদি গিভেন থাকে সেখান থেকে আমরা ওই পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধটাও নির্ণয় করতে পারবো। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। লাস্ট আর একটা জিনিস তোমাদের বোঝাও, সেটা হচ্ছে কি নিউক্লিয়াসের ঘনত্ব। এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, নিউক্লিয়াসের ঘনত্ব। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে নিউক্লিয়াসের ঘনত্ব কী হবে দেখুন, আমরা নর্মালি কি জানি, আমি এখানে লিখে দিচ্ছি ঘনত্ব, নিউক্লিয়াসের ঘনত্ব। আমরা কি জানি যে ঘনত্ব ডেন্সিটি রো ইকুয়াল টু m/v, তাই না, m/v, রো ইকুয়াল টু mv। এখান থেকে বলতে পারি কি যে রো ভি ইকুয়াল টু m। যদি রোটা কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভি প্রপোর্শনাল টু m যখন রো ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। যেমন জলের ক্ষেত্রে আমরা কি জানি, জলের ঘনত্ব ধ্রুবক। তাহলে জলের ঘনত্ব যদি ধ্রুবক হয় তাহলে জলের আয়তন তার ভরের সঙ্গে উপর সমানুপাতিক হবে। অর্থাৎ যে সমস্ত পদার্থের বা তরলের ঘনত্ব ধ্রুবক থাকে তার ভর যত বাড়বে তার আয়তন তত বাড়বে, তাই না? জল দেখে আমার তরল, তো যত ভরের জল দেখবে তত আয়তন বাড়বে, কারণ জলের ঘনত্ব ধ্রুবক আছে। বেশি পরিমাণ কম পরিমাণ দেওয়ার সঙ্গে ঘনত্ব কম বেশি হয় না। তাহলে যে সমস্ত, ভালো করে বুঝে না, এটা দরকার লিখে নেবে, যে সমস্ত পদার্থের ঘনত্ব ধ্রুবক থাকে তার আয়তন, সেই পদার্থের আয়তন তার ভরের সঙ্গে ডাইরেক্ট প্রপোর্শনাল হবে। তাহলে এখানটায় আমরা বের করে দেবো পরমাণু নিউক্লিয়াসের ঘনত্ব কনস্ট্যান্ট থাকছে কি না। ওকে, অ্যাকচুয়ালি কী আছে, পরমাণু নিউক্লিয়াসেরও ঘনত্ব কী থাকবে, ধ্রুবক থাকবে। সেই জন্য এরও ঘনত্ব ডিপেন্ড করবে তার ভরের উপরে। অর্থাৎ ঘনত্ব বাড়বে যদি নিউক্লিয়ন সংখ্যা বাড়ানো হয়। ওকে, অর্থাৎ এর ভর, নিউক্লিয়াসের ভর যত বাড়বে তত এর ঘনত্ব বাড়বে। সেটা কীভাবে আমরা এটা এখানে বের করে দেখব। তাহলে একটি নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা জানি, নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা জানি নিউক্লিয়াসের আণবিক ভর
ক্যাপিটাল এম ইকুয়াল টু এ ইউ, তাই না? এটা তো আমরা লিখলাম ক্যাপিটাল এম ইকুয়াল টু এ ইউ। ওকে, এটা তাহলে দেখে নাও এ ইউ, তাহলে আমরা জানি অতএব রো ইকুয়াল টু এম বাই ভি। ভিটা কার আয়তন? নিউক্লিয়াসের আয়তন। তাহলে এম এর মান আমি বসাতে পারি এ ইউ বাই এখানে ভি হচ্ছে কি 4/3 পাই আর কিউ। ওকে, 4/3 পাই আর কিউ। তাহলে বা রো ইকুয়াল টু এ ইউ, ইউ এর মান দেখো 1.66 সামথিং আছে, আমরা পার্ট 1-এ তোমার দেখেছিলাম মানটা। এ ইউ বাই এখানে 3 দিলাম 4 পাই ইন্টু আর কিউ মানে কি? আর কিউ মানে হচ্ছে কি R0 কিউ ইন্টু এ। তাহলে এ কাটবে, তাহলে রো ইকুয়াল টু 3u বাই 4 পাই R0। এবার দেখেছি, দেখো যদি আমরা এর মানটা বসাই, অর্থাৎ রো ইকুয়াল টু 3 ইন্টু আমরা যে সিজিএস বসাই, সিজিএস বসালে ইউ এর মানটা কত দেখলাম 1.66 ইন্টু 10⁻⁻24। ওকে, এটা হবে ডিভাইড বাই 4 ইন্টু 3.14 ইন্টু R0 মান 1.2 ইন্টু 10⁻⁻15 কিসে হয়েছিল? মিটার, সেন্টিমিটারও দুটো কমবে, তাহলে -13 তার হোল কিউব। তাহলে এটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে এটা আসবে রো ইকুয়াল টু 2.3 ইন্টু 10⁻14 গ্রাম পার সেমি কিউব। ওকে, এটা 2.3 10⁻14 গ্রাম পার সেমি কিউব, বা আমি যদি এটা এসআইতে কনভার্ট করি 2.3 ইন্টু 10⁻14 হবে, তাহলে কত হচ্ছে দেখুন 17 গ্রাম কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে গ্রাম পার সেমি কিউব, বা এখানে হবে কি 17 কেজি পার মিটার কিউব। তাহলে এটা ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে আমরা পাচ্ছি কি নিউক্লিয়াসের ঘনত্ব কি কনস্ট্যান্ট। তাহলে এটা মাস বাড়ছে বা কমছে তার উপর ডিপেন্ড করে না, আমি ভর সংখ্যা বাড়াচ্ছি বা কমাচ্ছি তার উপরে যে ঘনত্ব নির্ভর করবে। দেখে নাও, এটা নিউক্লিয়াসের ঘনত্ব কখনো তার ভর সংখ্যার উপর নির্ভরশীল নয়। তাহলে এখানে যেহেতু ভর সংখ্যার উপর নির্ভরশীল নয়, তাহলে অবশ্যই নিউক্লিয়াসের ঘনত্ব হচ্ছে কি ধ্রুবক। যেমন জলের ঘনত্ব ধ্রুবক, ঠিক একইভাবে নিউক্লিয়াসের ঘনত্ব কি ধ্রুবক। তাহলে এর ভর সংখ্যা কম বা বেশি সংখ্যে নিউক্লিয়াসের ঘনত্বের কোনো নির্ভরশীলতা নেই। ওকে, তাহলে দেখে নাও কীভাবে নিউক্লিয়াসের ঘনত্ব বের করলাম, যেভাবে এখানে দেখেছি পরপর দেখেন, খুবই সহজ। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে দেখে নাও, আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করলাম। তো যেগুলো ব্যাখ্যা সহকারে আলোচনা করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।